নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকের সাফ কথাতে মূল বিষয় হচ্ছে বাংলাদেশ। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে ছবি, বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে করে অন্য কোনো বিষয়ের দিকে এখন আলোকপাত করার এই মুহূর্তে প্রয়োজনীয়তাই বোধ করছি না। কারণ জ্বলছে বাংলাদেশ এবং সেই বাংলাদেশে শুধুমাত্র যে হিংসার আগুন একেবারে জ্বলে উঠেছে, যে হিংসার আগুনে সংখ্যালঘুরা পড়ছে তা নয়, তার সঙ্গে সংখ্যাগুরুরাও কিন্তু পড়ছে এবং সেই ছবি আমরা গত বৃহস্পতিবার থেকে দেখতে পাচ্ছি। তাই আজকের সাফ কথাতে অন্যান্য দিনের মতন থাকছে আমাদের বাংলাদেশ ইস্যু। বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের অবস্থান কি হওয়া উচিত বলে মনে করছেন বিভিন্ন সমাজ, বিভিন্ন সংগঠন, সে নিয়ে থাকবে আলোচনা। তাই ছোট্ট করে আপনাদের সামনে যে ব্রিফটুকু আমরা তুলে ধরছি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিবেশ, বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে দিল্লি থেকে শুরু করে এবার বা কলকাতা বা অসম থেকে শুরু করে ত্রিপুরা, প্রত্যেকটা প্রান্তে চলছে প্রতিবাদ। আজকে দিনভর আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সেই প্রতিবাদের আওয়াজ যেন আরো বাড়ছে। বাংলাদেশে ক্রমাগত ভারত বিরোধী জিগির, মৌলবাদীদের আস্ফালন, দাপাদাপি, অর্থাৎ ওদিকে বা ওপারে পদ্মাপাড়ে মৌলবাদীদের যখন দাপাদাপি চলছে, ঠিক এপারে তখন প্রতিবাদের আওয়াজ আজ আরো বাড়ছে। সে নিয়ে থাকবে আজকের সাফ কথা এবং আজকের সাফ কথাতে আমি একা নই, আমার সঙ্গে থাকবেন অতিথিরা। তাই শুরুতেই চলে যাব অতিথিদের সাথে পরিচয়। এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, একেবারে আমার পাশে রয়েছেন জয়ন্ত অচ্যুতানন্দ, সমাজকর্মী, তিনি থাকছেন। একই সঙ্গে রয়েছেন প্রদীপ সেন শর্মা, সারা অসম বাঙালি যৌথ সমন্বয় সমিতির সভাপতি, স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে ভার্চুয়ালি আমার সাথে জুড়ে যাবেন আজকে অসম, ত্রিপুরা, বাংলা, শিলিগুড়ি প্রত্যেকটা প্রান্ত থেকে অতিথিরা। ত্রিপুরা থেকে থাকবেন এসএফআই এর পক্ষ থেকে নবরণ দেব, আমার সাথে শিলিগুড়ি থেকে থাকবেন বিক্রমাদিত্য মণ্ডল, সভাপতি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের থেকে। কলকাতা থেকে থাকছেন পিন্টু পোহান, বুদ্ধিজীবী, বাংলাদেশের ঘটনার একেবারে অন্যতম প্রতিবাদীর মুখ এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই প্রত্যেককে নিয়ে আমি শুরু করব আজকের আলোচনা। আজকের স্বাভাবিকভাবে বাংলাদেশের যে প্রশ্ন, যে ইস্যু, সেখানে আমি শুরুতেই যাব একটু জয়ন্তদা যেহেতু পাশেই রয়েছেন। জয়ন্তদা, এই যে ছবি সাম্প্রতিককালে বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে উঠেছে, বিশেষ করে গত কয়েকটা দিনের যদি আমরা ঘটনা দেখি, 2024 সালের পর ফের একবার উত্তপ্ত বাংলাদেশ, কি বলবেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? আজকে আমি একটা কথা বলতে চাই, উনি নোবেল পুরস্কারে পুরস্কৃত, কিন্তু উনার যা ব্যবহার, উনার যা মানে ডেমোক্রেসিতে যা উনার ব্যবহার চলছে, কারণ আজকে হিন্দুরা একই নাগরিক ওই বাংলাদেশের, কিন্তু উনার বিচার, উনার যেটা ব্যবহার ওটা আলাদা আলাদা। হিন্দুদের প্রতি উনার কোনো দায়িত্ব দায়বদ্ধতা নেই। হিন্দুকে সবাই সামনে জ্বালিয়ে দিচ্ছে, ওইটার ঐশ্বরিক আনন্দ নিচ্ছেন। তাই আমি বলবো, কারণ উনি নোবেল পুরস্কার কিভাবে পেলেন ওইটাতে আশ্চর্য হচ্ছি আমরা। কারণ আজকে মানবতার ধর্ম ওনার মধ্যে নেই। ওনার যে নাগরিক ওনাদের প্রতি ওনার শ্রদ্ধা, ওনাদের ভালোবাসা, ওনার যেটা কর্তব্য, ওইটার কোনো প্রমাণ নেই। তো আমি এটা বলতে চাচ্ছি যে উনি এটা দেখতে হয়, আর উনি দেখাটা ওনার কর্তব্য। আর সাথে আমি একটা কথা বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনাকে আমি বলতেই চাচ্ছি না, এত ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা যথেষ্টভাবেই করে যাচ্ছেন। আমাদের দেশের মধ্যে যারা অবৈধভাবে জমিন দখল করে রেখেছে, ওই মিয়াদেরকে উনি যেই শিক্ষা দিচ্ছেন আর যেটা ব্যবস্থাপনা করেছেন, তার জন্য আমরা সবসময় কৃতজ্ঞবোধ থাকব। আর এটা বুঝাতে চাচ্ছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি চান, ওনাকে যদি অধিকার দেওয়া হয়, কারণ অনেক বৈদেশিক ব্যাপার থাকে, তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট এই ছোট্ট একটি দেশ বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য। একেবারে আমি আসবো এই প্রসঙ্গে। আমি একটু হোজাইতে যাব। এই মুহূর্তে বিশ্বজিৎ আমার সাথে দাঁড়িয়ে রয়েছে এবং বিশ্বজিৎ, যেমনটা মনে হচ্ছে যে এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পেছনে অনেকেই রয়েছেন যারা এক প্রকার গর্জে উঠেছেন, প্রতিবাদ চলছে হোজাইয়ের বুকে, যেমনটা তুমি ছবি তুলে ধরছিলে। বিশ্বজিৎ, আমি আবারও এই মুহূর্তে দেখতে চাইবো ছবিটা। নিশ্চিতভাবে সুপ্রীতি, আমি বলি যে ইউনিশ সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে দেখা গেছে প্রতিবাদের লহর রয়েছে সমগ্র রাজ্যের সাথে হুজাই জেলাও। এই মুহূর্তে আমার সাথে বজরং দলের কিছু কার্যকর্তারা আছে, ওদের থেকেও আমি কিছু কথা জানার চেষ্টা করব, ওরা কি বলবে। কি বলবেন? নমস্কার, জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। কি বলবেন? বলছে যে ইউনিট সরকার যে বাংলাদেশে আমাদের হিন্দু উপরে যখন সরকার গঠন হয়েছে তখন থেকেই ইউনিট সরকার আমাদের বাঙালির উপরে আমাদের বাঙালি হিন্দুর উপরে এত অত্যাচার করছে, এত নিরম্রভাবে অত্যাচার করছে। ওদের কদিন আগে দেখলাম আমরা আমাদের টিপু চন্দ্র দাসকে কেমনে ওরা জিন্দা গাছের সঙ্গে ওরা রশি দিয়ে কেমনে লটকে ওদেরকে জ্বলাই দিয়েছে। আমরা অনেক অনেক তীব্র গরিহনা দিচ্ছি আমরা লঙ্কার থেকে, কারণ এত খারাপভাবে আমাদের হিন্দুদেরকে ওনারা অত্যাচার করছে। বাংলাদেশে না, আমাদের ভারতেও যারা মৌলবাদী বাংলাদেশের চিন্তাধারা নিয়ে চলছে, ওরাও এরকম করে আমাদের হিন্দুদেরকে প্রতিবার এরকম করে অত্যাচার করছে আর হিন্দুদেরকে সবসময় দাওয়ায় রাখছে। যেমন হিন্দুদের বোন, হিন্দুদের মাটি, হিন্দুদের বাজার ওরা দখল করছে এক তরফ থেকে। তো আপনাদের চ্যানেলের যুগে আমি মুখ্যমন্ত্রী, আমাদের আসামের মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা অনুরোধ জানাচ্ছি, যত আমাদের বাংলাদেশি চিন্তাধারার মৌলবাদীরা আছে ওদেরকে আসাম থেকে বাংলাদেশে লাত্তি মেরে বের করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে আমাদের বাংলাদেশে আমাদের আসামে এমন ধরনের কোনো ঘটনা না হয়, মৌলবাদী ধরনের কোনো ঘটনা না হয়, আর আমাদের মা বোনদেররা সুরক্ষিত থাকে। আর ইউনিট সরকারকে আমরা এখান থেকে আসাম অলঙ্কা থেকে সকিয়ে দিচ্ছি, যাতে নেক্সট টাইমের থেকে এরকম আমাদের হিন্দুর উপরে কোনো ধরনের অত্যাচার না করে, হিন্দু ভাইদেরকে কোনো ধরনের, হিন্দু বোনদেরকে কোনো ধরনের এরকম ধরে মারধর না করে। যদি আপনাদের দাবি না মানে কি করবেন আপনারা? যদি আমাদের দাবি না মানে আমরা বজরং দল যত হিন্দু আমাদের আছে সবাই মিলে যাব, আমাদের ভারতের বাংলাদেশের যে বর্ডার আছে বর্ডার ছিঁড়ে যাব, আর ইউনিট সরকার আর যারা মৌলবাদী আছে ওদেরকে ওইখানেই শেষ করে চলে আসবো। একেবারে বিশ্বজিৎ, অর্থাৎ এই মুহূর্তে যে ছবিটা আমরা লঙ্কা থেকে ধরা পড়ছে সেখানে মানুষ গর্জে উঠেছে। তুমি সঙ্গে থাকো আমাদের, আমি একটু প্রদীপদার কাছে যাবো। প্রদীপদা, এই যে ছবি আজকে দেখতে পাচ্ছি, এই যে সমস্ত জায়গাতে একেবারে বাংলা, দিল্লি, অসম, ত্রিপুরা প্রত্যেকটা প্রান্তে এই বিক্ষোভের আগুন একেবারে জ্বলে উঠেছে। কি মনে হচ্ছে, সময় কি তাহলে এসে গেছে বাংলাদেশকে শিক্ষা দেবার? নমস্কার। দেখুন, কথা হচ্ছে কি, আজ বাংলা নিউজ লাইফের মাধ্যমে প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা, এখানে ডেকেছেন। একটা খুব খারাপ পরিবেশ এখন সমস্ত ভারতবর্ষের থেকে আরম্ভ করে বাংলাদেশের যা পরিস্থিতি দেখছি। একটা কথা বলতে হবে যে 1971 সনের 25শে মার্চ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ শুধু ভাষার জন্য ওখানে বিভাজন হয়েছিল। ভাষার জন্য, যে ভাষাটাকে নিয়ে ওখানে হিন্দু এবং যারা বাংলাভাষী হিন্দু এবং বাংলাভাষী মুসলমান একত্রিত হয়ে দেশকে স্বাধীন করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ দিয়েছিল এবং ভারতবর্ষ সে সময় যথেষ্ট সহায়ক হয়ে দাঁড়িয়েছিলেন যে বাংলাদেশের যেটা হিন্দুদের উপরে সেই সময় পাকিস্তানি মৌলবাদীরা যেটা অত্যাচার করছিলেন, সেই সময় থেকে আজ পর্যন্ত সেটাই চলে আসছে। কিন্তু ভাবছিল এটাই যে দেশটা পাকিস্তান থেকে সরিয়ে আলাদা সেপারেট যদি আমরা বাংলা রাষ্ট্র বানাই, তাহলে বাংলা রাষ্ট্র বানানোর পরে অন্তত হিন্দুরা সেখানে খুব ভালোভাবে নিরাপদে থাকবে। কিন্তু যা দেখা গেলো 1971 সালে শেখ মুজিবুর রহমানের পরবর্তী সময়ে ওনার পরে আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে পার্টিকুলারলি হিন্দুদের উপরে যেগুলি অত্যাচার হয়েছে 1971 সনের 24 মার্চের পর থেকে, যেটা অনেক হিন্দুরা তার 71 সালের পূর্বে ওদের অত্যাচারে তারা বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসছে এবং তারা উদ্ভস্ত হয়ে এখানে অনেকে ইয়েছে এবং সেই সময় ভারতবর্ষকে এখানে থাকাচ্ছে। কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে এই বিগত কদিন পূর্বে দীপু দাসের যেটা হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের মধ্যে যে ইউনিশ, যাকে নোবেল ওটা বলে আমার বন্ধু বলেছে যে নোবেল ওটা দিচ্ছে, সে নোবেলের শব্দর অর্থই কোনো কিছু বুঝেননি এবং এমন এক যা সন্ত্রাসবাদী মৌলবাদীর যেই ব্যক্তি সর্দার রূপে দাঁড়িয়েছে, যেই দীপু দাসকে সেখানে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী তাকে ধরে নিয়ে সেই মৌলবাদী সন্ত্রাসদের হাতে তুলে দিয়ে এবং তাকে এইভাবে পিটিয়ে মেরেছে, মারার পরেও তারা শান্তি নেই, তাদেরকে দীপু দাসকে গাছে ঝুলিয়ে জীবন্ত অগ্নিদগ্ধ করে মেরে ফেলেছে। এটা তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে শান্তির জন্য ইউনুসকে নোবেল দেওয়া হয়েছিল, আমি দুজনকেই জিজ্ঞাসা করছি, সেই নোবেলকে এবার ছিনিয়ে নেওয়ার সময় এসে গেছে, কি মনে হয়? পুরো আজকের তারিখে ডক্টর যে ইউনিশের হাতের থেকে নোবেল বাটা ছিনিয়ে নয়,
তাকে চরম শাস্তি দিয়ে সে শান্তি বটার উপযুক্ত ব্যক্তি নয়, ওর থেকে সেই নবুল বেটাকে টানে ছিনিয়ে নিয়ে আসতো। এবং আমি ভাবি যে এই বিষয়ে রাষ্ট্রের সঙ্গে এবং ভারতবর্ষে এই বিষয়টাকে উপরে বেশিভাবে গুরুত্ব আরোপ করা দরকার, যে শুধু দীপু দাসকে হত্যা নেই, দীপু দাসের এক দেব শিশু 1.5 বছরের এবং তার পিতৃমাতৃ এবং তার বিধবা যে স্ত্রী এবং তার আত্মীয় স্বজন সেখানকার সবাইকে তিনি দীপু দাসের সাথে হত্যা করেছে এই ইউনিট সরকার। কাজে ভাবি যে এটা মানবতা নয়, অসভ্যতা। আর এই অসভ্যতার বিরুদ্ধে আমি ভাবি যে আমার আসামের মুখ্যমন্ত্রী উনি এই বিষয় নিয়ে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যথেষ্ট উনি উদ্বিগ্ন হয়েছেন এবং এই বিষয়ে উনি বার্তাও দিয়েছেন, যেটা অত্যন্ত দুঃখজনক এবং নিরাপদজনক। প্রদীপদা, জয়ন্তদা, আমি প্রদীপদা ঠিক যেমনটা বলছি, আমি যদি সেটা রেস্ট নেই বলি যে এই যে শান্তির জন্য নোবেল পাওয়া ইউনূস অশান্তি থামাতেই পারছে না বাংলাদেশে। না, আমি একটা কথা বলবো, উনি শান্তির জন্য যে নোবেলটা পেয়েছে বলছি আমরা, ওইটা হয়তো কিছু একটা বুঝাবুঝি মৌলবাদীদের বুঝাবুঝিতে কিছু একটা আমেরিকার সাথে মিলে কিছু একটা করেছে, যাতে সারা পৃথিবীকে বুঝাতে পারে আর আড়ালে অন্য কাজ করতে পারে, যা ওরা করে যাচ্ছে। হিন্দুর নির্যাতন আজকের থেকে নেই, আজকে 1946 সন থেকে আমরা সবাই জানি এই ব্যাপারটা, তাই না? ডাইরেক্ট অ্যাকশন ডে বলেন আর নোয়াখালীর ব্যাপারটা বলেন, যেখানে 12 থেকে 42 বছরের আমাদের দিদি বোন, আমাদের মারা যেটা ভুক্তভোগী হয়েছে, ওটা আমরা অস্বীকার করতে পারি না। কেন আমরা হিন্দু বাঙালিরা সবসময় এটা সহ্য করে যাব? কেন যাব আমরা? কেন আমরাই সবসময় ভিকটিম হতে চাই, হতে থাকি? কি কারণ ওটা? সব জায়গায় ওটা ওপার হোক এপার হোক, সবসময় আমরাই কেন রাজনীতির সবচেয়ে বড় মোহরা হই? কি কারণ ওটা? ওটা আমি সবসময় জানতে চাই। কিন্তু আমার বিশ্বাস আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে। আমি বারবার এই কথা বলছি, কারণ আমি উনার সমষ্টির বাসিন্দা হিসাবে আমি জানি, উনাকে আমি শ্রদ্ধা করি আর উনার গুণের ব্যাপারে আমরা বুঝতে পারি উনি কিভাবে আমাদের সাধারণ লোককে কিরকম সাহায্য করেন, কিরকম সহযোগ করেন। বরং আমি বলতে পারবো শনি পূজাতে উনি বাড়ি বাড়িতে যান, এটা আমরা দেখেছি। এইভাবে উনার ভালোবাসা আছে আমাদের প্রতি, এই জন্য আমরা বিশ্বাস আছে, আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই কাজ করে দেখাবেন। আর এটা করেন, আমরা এটাই চাচ্ছি। তার জন্য যদি উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কিছু নিতে চান বা স্বরাষ্ট্র থেকে কিছু নিতে চান, নিয়ে হলে উনি করেন, আমাদেরকে এই অনুভব দেন যে আমাদের ওইখানে আমাদের বাঙালি হিন্দুরা আছে, হিন্দুরা সবাই সহযোগ করছে, কিন্তু আমাদের বাঙালি হিন্দু আমাদের ভেতরে আগুন জ্বলছে, এটা আমাদের বুকে আগুন জ্বলছে, আজকের থেকে নেই, অনেক দশক ধরেই চলে যাচ্ছে। এটা তো আমরা স্বীকার করতে হবে, হ্যাঁ কিনা আপনি বললেন? আমার কথাটা সত্যি কিনা? আজকে শুধুমাত্র বাংলাদেশে যে হিন্দুরা চলছে তেমনটা নয়, সংখ্যালঘুদেরও সেখানে জ্বলতে হচ্ছে। তার মানে এই যে পরিস্থিতি, ইউনূসের আমলে যদি আমি জানতে চাই প্রদীপ দা, আজকে ক্ষতিটা কাদের হচ্ছে? আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভিসা অফিস বন্ধ, দিল্লি থেকে শুরু করে ত্রিপুরা যদি দেখেন আপনারা, সমস্ত প্রান্তে বন্ধ করে দেওয়া হয়েছে সবকিছু। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? ভারতের কি আদৌতেও কোনো ক্ষতি হবে এতে? দেখুন, একটা কথা আছে এখানে, সংখ্যালঘু বলতে গেলে বাংলাদেশের ভিতরে শুধু হিন্দু বাঙালি নয়, সেখানে আপনার হিন্দুস্তানিরা আছে, ওখানে রাভা আছে, ওখানে হাজং আছে, ওখানে আহুম কমিউনিটি আছে, ওখানে অসমীয়া যেটা আহুম কমিউনিটি, যথেষ্ট সংখ্যক ওখানে লোক আছে, অন্যান্য এবং আদিবাসীরাও আছে। তারাও কিন্তু সাংঘাতিক একটা হিন্দুরা অবস্থায়। আমরা ভাবি যে শুধু হিন্দু বাঙালির উপরে টর্চারিং চলছে বাংলাদেশের মৌলভী সরকার, তা নয়। সেখানে প্রত্যেকটা হিন্দু এক এরকম এক অবস্থার মধ্যে আছে, তা প্রত্যেকটা দিন তাদের রাত্রি যেন অন্ধকার মতো যায়। তো সেজন্য আমরা বলছি যে এই বিষয়টার উপরে আজকে এই ভয়াবহ রূপ, তার এই ভয়াবহ রূপ নিচে আসামে পর্যন্ত। আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো পদক্ষেপ নাও। আজকে সেখানে দেখুন আপনার সাহেব মোহাম্মদ সেখানে নাকি একজন রঙ্গিয়ার, সে যেটা দীপু দাসের কাণ্ড হয়েছে এটাকে ভিডিওতে দেখিয়ে এবং সে আনন্দিত হচ্ছে। তো এরকম হয় আসামের ভিতরে, এরকম অনেক বাংলাদেশি সমর্থক রয়েছে, এদেরকে টেনে ধরে বের করে দেওয়ার ব্যবস্থা আসাম সরকার এবং ভারত সরকারের। আমি ভাবি যে আসামও এরকম একটা ষড়যন্ত্র যাতে পুনর না হোক, যাতে আসামের আমি একটু থামাবো, আমি আসবো আবারও। এই মুহূর্তে আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন নেসেফায়ের পক্ষ থেকে রয়েছেন ত্রিপুরা থেকে নবানন্দ দেব, এবং একই সঙ্গে শিলিগুড়ি থেকে জুড়ে গেছেন বিক্রমাদিত্য মণ্ডল, যিনি বঙ্গীয় হিন্দু মহামঞ্চ থেকে রয়েছেন সভাপতি। আমি নবরন্দার কাছে যাবো একটু শুরুতে। নবরন্দা, এই যে ত্রিপুরা একটা বিরাট বড় সীমান্ত ভাগ করছে বাংলাদেশের সাথে, আজকে যখন বাংলাদেশের এই পরিস্থিতি যখন জ্বলছে বাংলাদেশ, সেই জায়গাতে দাঁড়িয়ে
কি মনে হয় এই মুহূর্তে সীমান্তকে বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন এই মুহূর্তে? প্রথমত আপনাদেরকে ধন্যবাদ। সীমান্ত একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে, গোটাটা হচ্ছে একটা রাজনৈতিকভাবে পরিকল্পিতভাবে একটা অস্থিরতা গোটা বাংলাদেশে তৈরি করা হয়েছে। কারণ বাংলাদেশের সরকারে একটা মৌলবাদীরা আছেন, মৌলবাদীরা তার আষ্টে পৃষ্ঠে বেঁধে আছেন। এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা চলছে ডক্টর ইউনিসেফের নেতৃত্বে, এরা হচ্ছেন সবটা হচ্ছেন একটা মৌলবাদী। এই মৌলবাদীরা আগামী যে 12 তারিখ যে ইলেকশন ঘোষণা করেছেন এবং বাধ্য হয়ে ঘোষণা করেছেন, এই ইলেকশনে মৌলবাদীরা তারা ক্ষমতায় আসতে চায়। এই ক্ষমতায় আসার জন্য আমাদের দেশের হিন্দু মৌলবাদীরা যেমন ভোটের সময় পাকিস্তানকে টার্গেট করে ভোট আদায় করার চেষ্টা করেন, পাকিস্তান বিদ্বেষী স্লোগান তুলে, একই রকমভাবে বাংলাদেশের মুসলিম মৌলবাদীরা ভারত বিদ্বেষী একটা স্লোগান তুলেছেন। নবরন্দা, এবং কি মনে হচ্ছে এই যে স্লোগানটাকে 12 আরো বেশি- ফেব্রুয়ারি যে ইলেকশনের ঘোষণা করা হয়েছে বাংলাদেশে, সেটা কি আদৌ হতে দেবে এই মৌলবাদীরা, নাকি এই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করা, মানে গণতন্ত্র যাতে বাংলাদেশের মধ্যে আর না ফেরে, ঠিক যেমনটা আমরা বেশ কিছু আমরা দেখেছি যে মিডল ইস্ট কান্ট্রিগুলোকে আমরা দেখেছি, সেই ছবি কি বাংলাদেশে আসতে চলেছে মৌলবাদীদের আস্ফালনে? অবশ্যই, মানে এটা হচ্ছেন ফেসিবাদী কায়দা। মৌলবাদীরা ফেসিবাদ কোনো সময় গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় না। ফেসিবাদের মধ্যে কোনো গণতন্ত্রের চিহ্ন থাকবে না। ফেসিবাদীরা এই গণতন্ত্রকে নিশ্চিহ্ন করার জন্য মুসলিম মৌলবাদকে হাতিয়ার করেছেন বাংলাদেশে, এবং সেখানের গণতন্ত্রের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই মৌলবাদীদের ফেসিবাদী শক্তি ব্যবহার করছে এবং সেভাবেই চলছে। সেখানে গণতন্ত্রে কিচ্ছু হবে না, ভোটের নামে আরো কিছু এই খুন সন্ত্রাস এগুলা চলবে, ভারত বিদ্বেষী স্লোগান আরো বাড়বে, সীমান্তে উত্তেজনা বাড়বে, ক্ষমতা দখল করার পরে এগুলা তার মানে অনেকটা সময় যত সমাপ্তি বাড়বে, হবে। ভোট ফলে যত বাংলাদেশ এগিয়ে আসবে, ততই এই ধরনের ছবি হয়তো আরো দেখতে হবে, আরো হয়তো অনেক মায়ের কোল খালি হবে ইউনূসের আমলে। আমি আসবো, আমি একটু বিক্রমাদিত্যর কাছে যাবো। বিক্রমাদিত্য, এই যে আন্দোলন আমরা শিলিগুড়ির বুকেও দেখেছি, বিভিন্ন সময়ে আপনারা আন্দোলনে সামিল ছিলেন, সেই জায়গাতে এত আন্দোলন, এত কিছু কি আদৌ কানে পৌঁছাচ্ছে সেই সমস্ত জামাত মৌলবাদীদের? কি মনে হয়? দেখুন, একজন হিন্দু হিসাবে এবং রাষ্ট্রবাদী আমাদের যে সমস্ত সংগঠনগুলো আছে, তার দায়িত্ব পড়ে যে আমরা যাতে প্রত্যেকটা সময় হিন্দু এবং সনাতনীদের পাশে দাঁড়াই। এই মুহূর্তে বর্তমানকালে বাংলাদেশের যা অবস্থা, মানে আগস্ট 2025-এর পর থেকে, সরকার পরিবর্তনের পর থেকে বাংলাদেশে যেভাবে হিন্দু নিপীড়ন এবং সনাতনীদের উপর আঘাত আক্রমণ বেড়েছে, এটা স্পষ্ট যে বাংলাদেশ টোটালি পাকিস্তান স্পন্সার্ড হয়ে গেছে। এবং আমরা এই বাংলায় থেকেও কিন্তু কোনো সুরক্ষা পাচ্ছি না। যেটাই বাংলাদেশ সেটাই আগামীর পশ্চিমবঙ্গ। আজ আমরা স্পষ্ট বলতে চাই যে যেভাবে আজকে ভারতবর্ষের পশ্চিমবাংলায় আমাদের বিভিন্ন হিন্দু সংগঠনগুলো যখন বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করতে গিয়েছিল, সেই সময় কিভাবে বাংলাদেশি কায়দায়, মোহাম্মদ ইউনূসের কায়দায় মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আমাদের হিন্দু সনাতনীদের উপর লাঠিচার্জ করলো। প্রশ্ন আসে, তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হই যে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তাদের উপর আক্রমণ হচ্ছে। এই বাংলায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তবুও এই হুমায়ুনদের জমানায়, এই আকবরদের জমানায়, এই মমতা ব্যানার্জির জমানায় বাংলার হিন্দুকেও পুলিশের লাঠিচার্জ খেতে হচ্ছে। এর থেকে দুর্দিন এবং অন্ধকারময় অধ্যায় পশ্চিমবাংলায় আর কিছু হতে পারে না। কিন্তু এই বলে তো আমরা চুপ থাকতে পারি না, তাই আমাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে। বিক্রমাদিত্যর কাছে আবারও যাব, যে একে তো চলছে আন্দোলন, এবং বাংলার বুকে বা কলকাতাতেও যখন দেখছি এই আন্দোলন চলছে, তখন পুলিশ আবার উল্টো লাঠি চার্জ করছে। প্রদীপ দা, এই যে আন্দোলন চলছে একদিকে একের পর এক, তারপরেও আবার পুলিশ বাধা দিচ্ছে আন্দোলনকারীদের, ঠিক যেমনটা অভিযোগ উঠে আসছে, এই পরিস্থিতিতে কি করা উচিত? এই মুহূর্তে ভারতের স্ট্যান্ড পয়েন্ট বা কি হওয়া উচিত? না, আমি আপনাকে বলছি যে বাংলাদেশের যেটা অ্যাডমিনিস্ট্রেশন, যে প্রশাসন, এটা নিয়ন্ত্রণ হচ্ছে মৌলবাদীদের দ্বারা। আর মৌলবাদীর সর্দার হচ্ছেন ডক্টর ইউনূস।
কাজেই ইউনিস যা বলবে সেটাই হচ্ছে। এখন কথা হচ্ছে যে গণতান্ত্রিকভাবে সেখানে এর বিরুদ্ধে দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে সমস্ত সেখানে যেগুলি আমাদের সনাতনী সংগঠন আছে, এই সনাতনী সংগঠন তার বিরুদ্ধে আওয়াজ তুলছে গণতান্ত্রিক মাধ্যমে। আমার মনে হয় না বাংলাদেশ গণতন্ত্র হয়ে রয়েছে, এটা মলবাদী দেশ, এটা এনআরসি কান্ট্রি, এটা রাজতন্ত্র চলছে। কাজে এমন এক দেশকে সাহিত্য করার একই উপায় ভারতবর্ষে তার যেটা পাকিস্তানের সিন্দুর অপারেশন যেটা করেছিল তার চেয়েও চরম পর্যায়ে যদি কোনো অপারেশন আছে আজকের তারিখে, সেই অপারেশন বাংলাদেশে করুক এবং সবক শিক্ষক যে ভবিষ্যতে সেখানে থাকা কোনো হিন্দুদের উপরে যাতে এইভাবে কোনো রকম টর্চারিং না হোক এমন একটা সাহিত্য ব্যবস্থা হোক। আমি ভারত সরকারকেও আমার ভারতবর্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেব যে হিন্দুত্ব চিন্তাধারা, যার নাকি সনাতনী চিন্তাধারা, তো আমি ভাবি যে দেশকে বাংলাদেশের যারা হিন্দু সংখ্যালঘু, এই হিন্দু সংখ্যালঘুদেরকে রক্ষা করার জন্য এক উপায় আছে। আগের সঙ্গে আমার সাথে ভার্চুয়ালি জুড়ে আছেন কলকাতা থেকে পিন্টু পোহান, তিনিও আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদের এক মুখ বলা যায় বুদ্ধিজীবী পিন্টু পোহান। আমি স্বাগত জানাচ্ছি পিন্টু। দেখো, তবে বিশ্বজিৎ আমি তোমার কাছে আরো একবার যাব। বিশ্বজিৎ, যেমনটা একটু আগেও তুমি দেখাচ্ছিলে যে সেখানে মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন তারা গর্জে উঠেছে, তারা আন্দোলন প্রতিবাদ চালাচ্ছেন দীপু দাসের এই নির্মমতা বর্বরতার হত্যার পেছনে। আরেকবার দেখবো সেই ছবিটা। নিশ্চিতভাবে সুপ্রীতি, আমি বলি যে লঙ্কা থেকে আমি দৃশ্য দেখাচ্ছি এই মুহূর্তে। আমি বলি যে লঙ্কাতে এই ছবি সরকার নিশ্চিতভাবে কি বলবেন, আপনাদের দাবিগুলো কি কি? আপনারা আমরা একটা কথাই বলতে চাইছি, আমাদের গোটা ভারতবর্ষকে, গোটা হিন্দু সমাজকে এখন এক হওয়ার সময় এসেছে। আমরা এখন এক হতে হবে, কারণ এক না হলে যেই ধরনের প্রবলেম চলছে ওরা আবার নেক্সট চলতেই থাকবে। কারণ এক হওয়ার সময় আমাদের এসেছে। আমরা নিজের চোখে দেখা বাংলাদেশে যে ধরনের ঘটনা চলছে, লগে পেহেলগামে যে ধরনের ঘটনা চলছিল, হিন্দু 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 বলে ওদেরকে মারা হয়েছে। আবার বাংলাদেশের সেম এই ঘটনা, হাতের মধ্যে একটা চুড়ি ছিল, হিন্দু চুড়ি ছিল বলে ওদেরকে এই টার্গেট করা হয়েছে, হিন্দু বলে মারা হয়েছে। তো আমাদের এখন এই চোখে দেখা যে ঘটনা, এই ঘটনা থেকে একটাই প্রমাণিত হয়েছে আমাদের হিন্দু এক হওয়া দরকার। হিন্দু এক না হলে এরকম ধরনের বারবার তো ঘটনা চলতে থাকবে, বাংলাদেশে, ভারতে এরকম ধরনের ঘটনা চলতে থাকবে। বিশেষ করে আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আসাম সরকার আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অনেক সুন্দর একটা পদক্ষেপ নিচ্ছে। যারা মৌলবাদী চিন্তাধারা, যারা বাংলাদেশি চিন্তাধারা, ওদেরকে আসাম থেকে লাত মেরে বের করছে, ওদের ঘর ভাঙছে। তো ওটা অনেক একটা সুন্দর কাম করছে। তো আমাদের সব হিন্দু ভাই বোন যারা আছে এক হওয়া দরকার। এক না হলে আমাদের, যেমন করে আমাদের বোনদেরকে ওরা নিজের ধর্ম পরিবর্তন করার জন্য ওরা চেষ্টা করে, যেমন আমাদের হিন্দুদের মাটি ওরা দখল করছে, যেমন করে আমার হিন্দুদের বাজার দখল করছে, এরকম করে আরো করতে থাকবে। আমাদের একটা চিন্তাধারা এখন করা দরকার, হিন্দু এক হওয়ার সময় এসে গেছে, যেটা আজকে লঙ্কা বা হোজাই থেকে উঠে আসছে, যেমনটা বিশ্বজিৎ তুলে ধরছে। আমি একটু সঞ্জীবদার কাছে যাবো। সঞ্জীবদা, এই যে কতটা নির্বুদ্ধিতা বা কতটা নীচহীন মানসিকতা হলে আজকে মোহাম্মদ ইউনূস হওয়া যায়, বা তার আমলে বাংলাদেশের আজকের এই ছবি দেখতে হয়, কি বলবেন এই মুহূর্তে? অ্যাকচুয়ালি এটা যেটা এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি খুবই নিন্দনীয়। আর এটার জন্য আমি মনে করি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী একদম কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। কি মনে হচ্ছে, মানে এই মুহূর্তে যেটা পেহেলগামের কথা আজকে আলোচনাতে উঠে আসছে, যে ধরনের পেহেলগাম কাণ্ডের পাল্টা প্রত্যুত্তর ভারত দিয়েছিল, সেই ধরনের কিছু না কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক স্তরে ভারত এই মুহূর্তে কোথাও গিয়ে যদি খেলে, তাহলে বাংলাদেশ একেবারে ধূলিসাৎ? না, সেটাই হওয়া উচিত। অ্যাকচুয়ালি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, আর আমরা শান্তি চাই, ঠিক আছে। সেটার জন্য আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি কড়া পদক্ষেপ নেন, সেটাই উচিত বলে ভাবি।
আমি একটু নবরুণদার কাছে যাব। নবরুণদা, এই যে ছবি, তাতে করে যুদ্ধ নাকি কূটনৈতিক স্তরে কোনো পদক্ষেপ, মানে ভারতের স্ট্যান্ড পয়েন্ট এই মুহূর্তে কি হওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? আমি মনে করি না। আমরা ভারতের সরকারের বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এই যে বলছেন না হিন্দু সনাতনী এই সেই উড়িয়ে দেব ঘুরিয়ে দেব, ফালতু কথা, ফালতু কথা। ভারতবর্ষের সরকার আজ আমাদের দেশের এই যে ভোট চুরি হচ্ছে, বিদেশ থেকে এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এক। দুই নাম্বার হচ্ছেন হিন্দু মারা যাচ্ছে, হিন্দু সনাতনী হিন্দু 90% এই যে গত বছর আগস্ট মাসের 5 তারিখের আগে থেকে আন্দোলন আজকের দিন পর্যন্ত 90% মানুষ যা খুন হয়েছেন তা ধর্মে মুসলমান। দীপুর জন্য যারা কান্না করছেন আমি তাদের জিজ্ঞেস করি, গত পরশুদিন 7 বছরের আয়েশা নামে বাচ্চা মেয়েটা আগুনে জ্বলছে আর চিৎকার করছে, বাবু আমাকে নিয়ে যাও, বাবু আমাকে নিয়ে যাও। বাচ্চা 7 বছরের আয়েশা মানুষ না? মানুষ না 7 বছর আয়েশা? ধর্মে মুসলমান। অদ্ভুত কাণ্ড। আমাদের দেশের কারা খুন করলো মহাত্মা গান্ধীকে? কারা খুন করেছে মহাত্মা গান্ধীকে? নাথুরাম গডসে মৌলবাদী না? তারা হিন্দু মৌলবাদী না? আমাদের দেশে গুজরাট গণহত্যা সংঘটিত হয়নি? আমি পাল্টা এই মুহূর্তে হস্তক্ষেপ করেছে কোন দেশ? পাল্টা এই মুহূর্তে কোন দেশ হস্তক্ষেপ করেছে? এটা হবে না, এটা হবে না। আমি বলছি আমি বলছি এই যে মৌলবাদ, একটা মৌলবাদ অন্য মৌলবাদকে উৎসাহিত করে। সারা দেশ চলছে, উনাকে সাবধান হওয়া উচিত, উনাকে দীপু দাস নয়। আপনি জানেন না যে বিষয়, আপনি ইতিহাস জানেন না। এর আগে বহু আগুন জ্বলেছে, আমরা একজন হিন্দু হয়ে হিন্দুদের পক্ষে আবার চাচ্ছি, আপনি কিছু বলতে পারেন না এই বিষয় নিয়ে। আপনারা যাদের প্রতি দরদ দেখাচ্ছেন তারা গীতা পাঠের আসরে মাংস ভর্তি প্র্যাকটিস নিয়ে আসে। আপনি কাম টু দ্য পয়েন্ট, আপনি কি বলবেন? দীপু দাসকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে বলুন। সংখ্যালঘু আপনি মহাত্মা গান্ধী নাথুরামে গডসের কথা ইতিহাস কাউকে আপনাকে বলেনি। আছেন যে প্রেজেন্ট সিচুয়েশন, এটার উপরে বলুন মশাই। আমাদের দেশের কি বলছেন আপনি? গডসের বাজে কথা বলছেন। পশ্চিমবঙ্গে আর বাংলাদেশে আমাদের দেশের মহাত্মা গান্ধীকে যারা খুন করছেন, জীবিত আছেন বলেই আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। মূর্তি ভাঙচুর করছেন, আলাদা কিছু না, আলাদা কিছু না। হিন্দুরা মারা যাচ্ছে, দীপু দাসকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না। তখন আপনাদের একটাও কান্না পাওয়া যায় না। ধিক্কার আমাদের জানাই দেশের আপনাদের মতো হিন্দুদের মারছেন লোককে, না? ধিক্কার আমাদের জানাই দেশের আপনাদের মতো আমাদের মানসিকতাকে। হিন্দুদের মারছেন না জ্যান্ত বিজেপি? একটা ছেলেকে আরো জ্বলিয়ে সুতরাং দেওয়া খুন হলো, হচ্ছে না? আপনারা বলছেন দীপুর জন্য কাঁদতে হবে না। দীপুর জন্য এই আমরা সমস্ত কাঁদবো না, লোকের জন্য আজকে যতটা হিন্দু আগুন দিবস। লাগানোর লাগাবো। প্রধানমন্ত্রী আপনি পৌঁছানোর দরকার নেই। ভারতবর্ষের 2 জন মুখ্যমন্ত্রী আপনাদের বাংলাদেশকে দেখে নেবেন, আমরা এটা স্পষ্ট করছি। না না, উনি মৌলবাদীর রিপ্রেজেন্ট আপনি করছেন। অবাস্তব একজন লোক, আপনার স্বপ্ন জগতে আছেন। আপনি আমি এবার একটু পিন্টুদার কাছে যাব। পিন্টুদা, এই মুহূর্তে কলকাতার ছবিটা, আপনি কেন পিন্টুদা দীপুর জন্য কথা বলছেন না? প্রতিবাদ, প্রত্যেকটা প্রান্তে আজকে প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। দীপু দাসকে যেভাবে নির্মম ভাবে শেষ করা হয়েছে সেই ছবি আমরা দেখেছি। কারণ চুপ করে বসে থাকার মতন উপায় নেই আজকে এই ছবি দেখার পর। পিন্টুদা, বাংলাদেশে যেটা ঘটেছে খুবই নৃশংস ও জঘন্যতম একটি ঘটনা। এই ঘটনার আমরা নিন্দা করছি। পৃথিবীর কোনো দেশে এই সামান্য অজুহাতে মানুষকে এভাবে পুড়িয়ে মারার অধিকার মনে হয় কারোরই থাকতে পারে না। আজকের বেঁচে থাকার অধিকার সবারই আছে, মত প্রকাশের অধিকার সবারই আছে। তিনি যদি ভুল কিছু বলেও থাকেন, ওইভাবে সেটা বিচার করার ক্ষমতা কারোর হাতে যায় না। একেবারে আমি আসবো পিন্টুদার কাছে। প্রদীপদা, আজকে যখন পিন্টুদাকে নিয়ে সবার চোখে জল, সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশেরই দেখা যাচ্ছে কিছু পুলিশ গিয়ে তার বাড়িতে চাকরির অফার করছে।
আজকে যে পুলিশ চাকরির অফার করছে সেই পুলিশ কি পারলো না? যখন জ্বালিয়ে দেওয়া হলো, যখন হত্যা করা হলো, যখন নির্মম আচরণ করা হলো, তখন সেই হত্যা, সেই আচরণ বন্ধ করতে? দেখুন সুপ্রীতিদি, একটা কথা আছে, যেই পুলিশ বাহিনী সেদিনকে আমরা দেখেছি দীপু দাসকে সন্ত্রাসবাদীর হাতে তুলে দিয়েছে, ওর পুলিশ বাহিনীর সাথে যেখানে প্রশাসন ছিল তার সামনে ওনাদেরকে দীপু দাসকে মানে জঘন্যভাবে ওর উপরে টর্চারিং হয়েছে, এবং পুলিশ বাহিনীর সম্মুখে গাছে উলঙ্গ অবস্থায় ঝুলিয়ে দিয়ে জ্যান্ত আগুন লাগিয়ে দিয়েছে। আজকে এগুলি ঘড়িয়ালের চোখের থেকে জল পড়ার যেটা অভিনয় চলছে দেখাচ্ছে। মোহাম্মদ ইউনূসও আমি দেখছি যে উনি এটা হয়েছে আমরা ব্যবস্থা নিব, কি নিবে? কতদিন ব্যবস্থা নেই? এই আজ 1971 সন থেকে আজ পর্যন্ত হিন্দুদের উপরে একই টর্চারিং চলছে। আজ পর্যন্ত বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যে যাতে হিন্দুদের উপরে এই অত্যাচার চলছে, কোনো রকম কোনো কিছুই ব্যবস্থা হচ্ছে না। আমি মনে করি যে এটা উপযুক্ত সময়। আজকে সেখানকার হিন্দুদের যেই মৌলিক অধিকার, তারা বলছে এটা গণতন্ত্র দেশ, আমি বলছি যে এটা গণতন্ত্র দেশ না, এটা মৌলবাদীর দেশ চলছে, যার জন্য হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার হচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে ভারত সরকার বাংলাদেশের উপরে এমন এক ব্যবস্থা গ্রহণ করুক যে ভবিষ্যতের জন্য সেখানের কোনো হিন্দুর উপরে হাত তুলতে যাতে তারা 14 বার চিন্তা করেন। আর এইভাবে যদি হয় তাহলে আমরা সমগ্র ভারতবর্ষের আজকে হিন্দুরা জেগেছে, এই হিন্দুরা জাগা মানে 1 সেকেন্ড লাগবে না। বাংলাদেশ একটা ছোট একটা যেখানে যেই ইঁদুরের গর্তের মতন আছে, তারা কি মনে করে? আমি প্রায় দেখতে পারি যে তাদের মৌলবাদীরা ভারতবর্ষকে বিভিন্ন ধরনের, এবং আসাম, তারা বলে যে আসাম নর্থ ইস্ট মিজোরামকে নিয়ে, আসামকে নিয়ে তারা অলরেডি বাংলাদেশের মধ্যে তারা সামিল করানোর চেষ্টা করবে। এটা আজ নয়, এটা পূর্বের থেকে চলছে এই ব্যবস্থা। কাজে এর পরিণাম ভয়ানক হবে যদি এরা সাবধান না হয়। নবরন্দা, হ্যাঁ বলছিলাম, বাংলাদেশে যা চলছে এটা হচ্ছেন চূড়ান্ত নৈরাজ্য, ফেসিবাদের সমস্ত যা যা আছে তা করছেন। বাংলাদেশের পুলিশ তো ইউনিস দ্বারা চালাচ্ছেন। ইউনিস গেলেন কোথায়? ওই যে ওসমান মারা গেছে তার এখানে গিয়ে কান্নাকাটি করলেন। আয়েশের এখানে গেলেন না, দীপুর দাসের এখানে গেলেন না। ইউনিস যাবেন না, কারণ গোটাটা হচ্ছেন আমেরিকার সাম্রাজ্যবাদের দালালি করছেন। আমাদের ভারতবর্ষের সরকার তো জানেন ইউনিসকে কে বসিয়েছে বাংলাদেশের এই চেয়ারে। আমেরিকার আঙ্গুলে হেরানো ইউনিস বসেছেন। ভারতবর্ষের সরকার আমেরিকার তাবেদারি করে। ভারতবর্ষের সরকার কথা বলবেন না, আর আভ্যন্তরীণ বিষয়ে কথা বল সুযোগ নেই। কিন্তু আমাদের এখানে যারা এই বাংলাদেশের কয়েকজন ছোকরা যারা ওই 7 সিস্টারকে উড়িয়ে দেবেন, বাংলাদেশের কতগুলো আছেন না ছোকরা ছেলে, রাস্তার পচা মাল সব কি করেন, ভারতবর্ষ সম্পর্কে হুমকি দেন। এই যে ছেলেগুলা এই সমস্ত কথাবার্তা বলছেন, এই ছেলেগুলার কোন ওজন আছে বাংলাদেশের? আমি একদম সহমত। আমি বলছি তাদের মতন করে বাংলাদেশের অবস্থা এটাই হয়েছে, বাংলাদেশের এই ঘরে নাই নুন বেটা মিঠুন, এটা হলো বাংলাদেশের অবস্থা। ওদের ঘরের লোকের খাওয়ার জায়গা নেই, ওদের ওই কুটকে নেতা, ছাত্র নেতা সব একটা জামাতের জঙ্গি দল, ওরা ধমকি দেয় 7 সিস্টারকে উড়িয়ে দেবে। আমি বলছি এখানে প্রধানমন্ত্রী ইন্টারফেসের দরকার নেই। আমরা বাংলার হিন্দুরা যদি জেগে যাই তাহলেই বাংলাদেশে যারা আছে তারা জ্বলবে। বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ তারা এক একটা জানোয়ারে পরিণত হয়েছে। আজও আমাদের আন্দোলন ছিল শিলিগুড়িতে, আমরা এখানকার স্থানীয় নার্সিংহোমগুলোতে বলে এসেছি যদি কোনো বাংলাদেশে মৌলবাদীদের ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে আমরা কিন্তু সেই নার্সিংহোমকে অচল করে দেব। যারা যারা বাংলাদেশিদের ভাড়া দিচ্ছে সেই সমস্ত ভাড়াটিয়াদের কিন্তু বাড়ির মালিকের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিব। এখানে আমাদের ভিসা অফিস গতকাল বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। আমরা ভারতীয়রা সজাগ আছি। বাংলাদেশের জন্য আমাদের প্রধানমন্ত্রী অবধি পৌঁছাতে হবে না। আমি আগেই বললাম ভারতবর্ষের 2 জন মুখ্যমন্ত্রীর মতো লোক, এক হেমন্ত বিশ্ব শর্মা আর যোগীজি, এই দুজনের দাবাই পেলেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এই ছোট ছোট যারা নেতা আছে জামাতের সাপোর্ট, আইএসআইএস এর জঙ্গি, এরা ছাত্র নয়, এরা কখনোই ছাত্র হতে পারে না। এরা একজন আতঙ্কবাদী, এরা একজন সন্ত্রাসী। কাফি যে বক্তব্য আজকে শিলিগুড়ি থেকে উঠে আসছে, জয়ন্তদা কি বলবেন? এই যে কোন কি ক্ষমতা রয়েছে বাংলাদেশের আদৌ এইদিকে চোখ তুলে তাকানো? এই কথাগুলো এরকম যে ছোচা মেরে হাত ওনারা 7 সিস্টার নিয়ে কথা বললে আমরা চিটাগাং নিয়ে নিব, আমরা চট্টগ্রাম নিয়ে নিব। ওরা আগে নিয়ে চিটাগাং বাঁচাক, চট্টগ্রাম বাঁচাক, মনমোহন সিং বাঁচাক, তারপরে 7 সিস্টার নিয়ে ভাববে। ভারতবর্ষ তার সীমা লঙ্ঘন করবে না, কিন্তু সীমা রেখা বাড়ানোর জন্য ভারতবর্ষ প্রস্তুত আছে। দরকার হয়ে গেছে
কারণ ওরা চ্যালেঞ্জ হিন্দুদেরকে করছে না, ওরা ভারতবর্ষকে করছে। পদে পদে সব সময় এই কাজই করে যাচ্ছে আজকে অনেক বছর ধরে। আর বিশেষ করে ইউনিস সরকার আসার পর থেকে আমরা এরকমও দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে যারা চাকরি করছে ওদেরকে ওই কি বলে এটাকে মোবাইলে হ্যাক করে দেখিয়েছে যে ওনারা নাকি ওই মোহাম্মদের এগেনস্টে কিছু বলেছেন, আল্লাহর এগেনস্টে কিছু বলেছেন বলে ওনাদেরকে ওই চাকরির থেকে সরানো হয়েছে। এইটা কি ব্যাপার? আর ওনাদেরকে মারধর করা হয়েছে। ইভেন মহিলা একজন আমার মনে হয়েছে উনি দীপুদাসকে হত্যা করার সময় সেই সময় যে স্লোগানগুলো চলছিল সেটা কারা দেয়? দীপুদাসকে হত্যা করার সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে নারায়ে তাকবীরের স্লোগান চলছিল। এরা কারা দেয়? এই সমস্ত স্লোগান কাদের মুখে শোনা যায়? এগুলো স্পষ্ট বার্তা যায়। এটার বিচার চাই। আমি একটা কথা বলবো, কাউকে লাগবে না, আমাদের আসামের মুখ্যমন্ত্রী যথেষ্ট এটা করার জন্য। আমরা বিশেষ করে জানি আজকে অনেক দশক ওনাকে জানি একদম হেমন্ত বিশ্ব শর্মা আর যোগী আদিত্যনাথ যথেষ্ট, প্রধানমন্ত্রী যাওয়ার প্রয়োজন নেই। বলেন করতে উনি করে দেখাবেন, আমরা জানি। আর আরেকটা উনি প্রমাণ করে আমি নিউজ অ্যাঙ্কারকে বলবো একটা অফার আছে আমার বাংলাদেশের জন্য, যদি বাংলাদেশ দেখে ওনাকে প্রার্থনা করব উনি যেন এই ব্যবস্থা করেন, আর উনি করছেন। আমরা নিউজ জানি যে অ্যাঙ্কারকে বলবো একটা 1946 সনে ওটা মিয়া সেনা ছিল যারা আমাদের হিন্দুর মহিলাদেরকে এইভাবে অত্যাচার করেছিল। এটা 12ই হোক আর 42ই হোক। এখন আমরা চাচ্ছি যে ওই এখন আমরা দেখছি এই মিয়ারই উৎপাত উনি ওইটার করে যাচ্ছেন, কাউন্টার করে যাচ্ছেন, আর উনি দক্ষ। তার আগে আমরা এইভাবে করার কোনো মুখ্যমন্ত্রী পাইনি, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ কি না বলুন সঞ্জিত দা, এই যে পরিস্থিতিতে এখন হিন্দুদের কি করা উচিত বা হিন্দুদের কতটা একজোট হওয়া উচিত বলে মনে হচ্ছে? এখন বর্তমান যেটা পরিস্থিতি, এটার থেকে এটাই মানে আমাদের মানে সনাতন ধর্মাবলম্বী ভারতবর্ষের যত জনগণ আছেন সবাই একত্রিত হওয়া উচিত, আর এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। বেশ, আমি শিলিগুড়িতে আরো একবার যাব। এই মুহূর্তে বিক্রমাদিত্য ঠিক যেমনটা বলছিলেন, এই যে সমস্ত কিছুর পেছনে তো আমরা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে যে ইউনিসি রয়েছে, অর্থাৎ একেবারে টিপ অফ আইসের মতন সে হয়তো খেলছে এবং গোটা বাংলাদেশকে একটা সুতোর মধ্যে নাচাচ্ছে। আজকে যারা বাংলাদেশের যে সমস্ত ছাত্র নেতা তারা যে একেবারে মসনদে বসতে চলেছে, তাদের জ্ঞান কতটুকু? তারা কি দেশ চালাতে আদৌ পারবে? তাহলে তো বাংলাদেশে এরকমই হবে দিনের পর দিন। দেখুন, বাংলাদেশে যাদেরকে আপনারা ছাত্র বলছেন তারা কখনোই ছাত্র নয়, তারা এক একটা সন্ত্রাসী, আতঙ্কবাদী। এটা স্পষ্ট, এটা তো বারবার আমরা দেখেছি। দেখুন, একটা কথা স্পষ্ট, যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করা হয়, মঠ মন্দিরে ভাঙচুর করে দেওয়া হয়। আর যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানে এই দলের লোকেরা বলে যে আমরা যাতে ভাইচারা বানিয়ে রাখি, আমরা সম্প্রীতি বানিয়ে রাখি। এইটা তো হতে পারে না। এইটা এক প্রকারে দেখা যায়, একদিকে যেখানে তোমরা কম যে সেখানে অত্যাচার করবে, আর যেখানে বেশি সংখ্যায় হিন্দুরা রয়েছে সেখানে তোমরা ভাইচারার কথা বলবে। এটা একদমই অসম্ভব। আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি পশ্চিমবাংলা থেকে যে আমরা পশ্চিমবাংলার হিন্দুরা তৈরি রয়েছি পরিবর্তনের জন্য, আমরা তৈরি রয়েছি লড়াইয়ের জন্য। সীমান্তে দাঁড়িয়ে থেকে লড়াই করতে হোক কিংবা ভারতের ভিতরে থেকে কূটনৈতিক লড়াই, আমরা কিন্তু সেই লড়াই চালিয়ে যাবো। এই জামাতের নেতারা যারা এই বড় বড় ডায়লগ দেয়, যাদের কথা আপনারা বলছেন, এদেরকেও স্পষ্ট বলতে চাই, আপনাদের চোখ রাঙানি ভারত অন্তত ভয় পায় না। ভারতের যত বাংলাদেশি আছে আমরা তাদেরকে তাড়িয়ে ছাড়বো। এর আগে হোটেলে বাংলাদেশি প্রবেশ বন্ধ করেছি। আমার ভারত সরকারের কাছে একটা অফার আছে যে ভারত সরকার বাংলাদেশে যত সংখ্যালঘু নিপীড়িত, নির্যাতিত, ধার্মিকভাবে নির্যাতিত হিন্দুরা আছে তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসা হোক যদি সম্ভব হয়। আর পশ্চিমবাংলায় এই বাংলাদেশি ছাত্র নেতাদের একজন খালা রয়েছেন যার দরদ এদের জন্য খুব বেশি, সেই খালাকে বাংলাদেশে নিয়ে গিয়ে উনাদের প্রধানমন্ত্রী করে দিক, আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। ইউনুসকে শিক্ষা দেওয়া, বাংলাদেশকে উচিত জবাব দেওয়ার প্রয়োজনীয়তা এসে গেছে বলে মনে করছেন বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন। চলছে প্রতিবাদ দিকে দিকে। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি যে ছবি উঠে এসেছে তা ভাবাবে আপনাকে যে ভারতবর্ষের মধ্যেও কি তাহলে জামাতের জালবোনা শুরু হয়ে গেছে। আর সেই ছবি উঠে আসছে আজকে হাইলাকান্দি থেকে। হাইলাকান্দির সেই ভিডিও আমি প্রথমেই দেখাবো, শুনুন সেই ভিডিও, তারপরে আসবো আলোচনায়।
জিন্দা জ্বালাই ফেলাইছেন গাছের লগে লকটাইয়া পেট্রোল দিত। তো বন্ধুরা, বাংলাদেশে একজন হিন্দু ভাইয়ে মানে আমাদের নবীদের বিরুদ্ধে মাত মাতিছিল, তান্ডে চিন্তা করছেন গাছের লগে লকটাইয়া পেট্রোল দিয়ে আগুন ধরে জিন্দা জ্বালাই ফেলাইছেন। তো আমরা সবে জানি আমাদের নবীদের দোকানাত যখন নবীদের বিরুদ্ধে কেউ মাতিত তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তান ডাইরেক্ট গর্দান খাটি লইতা। তো বাংলাদেশে একজন হিন্দু ভাই যেন আমাদের নবীদের বিরুদ্ধে মাতিছেন, তান্ডে জিন্দা গাছের লগে লকটাইয়া পেট্রোল দিয়ে জ্বালাই লাইছেন। এটা আসলে ঠিক করছেন নি? আপনারা কমেন্ট কইয়া যাইও। আমি কিচ্ছু কইয়ার না, কারণ আমি যদি কিচ্ছু কোয়া যাই তাহলে বিবাদ হয়ে যাইব। আপনারা কমেন্ট কইয়া দাও এটা আসলে ঠিক হইছে। মানে বাংলাদেশের এই সম্পূর্ণ ঘটনা দীপু দাসকে যেভাবে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তাতে সমর্থন জানিয়েছে হাইলাকান্দিতে এই যুবক। কি মনে হচ্ছে, তার মানে অসমের ভেতরে, আজকে শুধু অসম নয় গোটা ভারতবর্ষের ভেতরে কি তাহলে এই মৌলবাদীদের আস্ফালন শুরু হয়ে গেছে? প্রদীপদা, না দেখুন, বদরপুরের থেকে যে ছেলেটা যে বলছে যে নবীর বিরুদ্ধে যা বলেছে, যার জন্য হিন্দুদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। আরও মৌলবাদী থেকেও কমেন্ট চাইছে যে এটা সত্যকারেই আদৌ এটা ভালো হয়েছে কিনা। আমি কিছু বলবো না, কমেন্ট চাই, ঠিক আছে? খুব সুন্দর কথা। এখন ব্যাপার হচ্ছে যে হিন্দু সনাতন ধর্মে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অর্থবেদ এবং আয়ুর্বেদ থেকে আরম্ভ করে 18 পুরাণ, 14 শাস্ত্র, আমাদের এই সমস্ত শাস্ত্রে যারা এইভাবে আমাদের মানে হিন্দুদের উপরে এইভাবে কথা বলা, তা আমাদের শাস্ত্রকে, আমাদের বেদকে অপমান করা। তো এমন ব্যক্তি আসামের মধ্যে, যে বদরপুরের মধ্যে আছে, তা আমি ভাবি যে আসাম সরকার, আসামের আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আমাদের মুখ্যমন্ত্রী, এরকম কালপ্রিটের উপরে যারা এইভাবে কমেন্ট করে, রোহিয়া তো একজন করেছে, কি শোয়েব আক্তার নাকি, তো এইভাবে যারা কমেন্ট করে, তো ভাবছি যে এটা এরকম বাংলাদেশের সাথে আসামের একটা, তাদের এই সন্ত্রাসবাদীর একটা খুব মিল আছে আমার মনে হচ্ছে, যার জন্য তারা এইভাবে কমেন্ট করার জন্য তারা সাহস পায়। তো এই সাহস থেকে তাদেরকে একটাই উপায় আছে যে অতি শীঘ্র তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করুক, এবং এরকম ব্যক্তি আমাদের ভারতবর্ষে বা আসাম রাজ্যে থাকার কোনো অধিকার নেই। তারা এখান থেকে তাদেরকে টার্ন আউট করুক ইমিডিয়েট, তাদেরকে পাঠাক সেই জায়গার ভিতরে। আরেকটা কথা আপনাদেরকে বলছি যে আমাদের একজন বন্ধু বলেছেন শিলিগুড়ি থেকে যে পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি খুব ভয়াবহ পরিস্থিতি পশ্চিমবঙ্গের আজকের তারিখে, কিন্তু পশ্চিমবঙ্গের সেখানের লোকগুলি কোথায় যায় আমাদের তার দরকার নেই। আমি চাই যে চট্টগ্রাম আর চিকেন নেক, যেটা চট্টগ্রাম থেকে নিয়ে দুটা ডিস্ট্রিক্ট, যেটা এই দুটা ডিস্ট্রিক্টকে নিয়ে সম্পূর্ণভাবে হিন্দু কান্ট্রি বানিয়ে দাও। যেখানের হিন্দু লোকগুলি আছে সেই হিন্দু লোকগুলোকে সেখানে দেখ, এখন সেখান থেকে মুসলিম তাড়িয়ে দেখ, আর যারা অন্যান্য ডিস্ট্রিক্টে যারা বাংলাদেশের মধ্যে আছে তাদেরকে সবাই নিয়ে এসে চট্টগ্রামের মধ্যে রাখো। চট্টগ্রাম আর একটা, আমি নামটা ভুলে গেছি, আরেকটা ডিস্ট্রিক্ট আছে রংপুর, ইয়েস, রংপুর আর চট্টগ্রাম, এই দুটা ডিস্ট্রিক্টকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দেব। হিন্দু রাষ্ট্র মানে ভারত সরকার এই ব্যবস্থা নয়। আর যতটা হিন্দুরা আছে সেখানে শুধু হিন্দু বাঙালি নয়, আমার অন্যান্য যেটা আদিবাসী আছে, নেপালি আছে, হিন্দুস্তানি আছে, রাভা, হাসাং আছে, মণিপুরি পর্যন্ত আছে, আহুম কমিউনিটির লোক আছে, এই সমস্ত হিন্দুদেরকে এনে ওই রংপুর ডিস্ট্রিক্ট আর চট্টগ্রাম ডিস্ট্রিক্টে আলাদা হিন্দু কান্ট্রি বানিয়ে সেখানকে দেও, আর সেখানের যারা আছে তাদেরকে অন্য জায়গায় টার্ন আউট করুক। এটাই হচ্ছে আমার বিষয়। আমি এটা ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আর নয়তো এই ইউনিসের মতন যেটা বাংলাদেশের সন্ত্রাসবাদীর সর্দার, সে কিন্তু সেখানে হিন্দুদেরকে নিচ্ছিন্ন করার এক পরিকল্পনা রচনা করেছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এই ব্যাপারে একটু পিন্টুদার কাছে যাবো। পিন্টুদা, আজকের যে ছবি উঠে আসছে পশ্চিমবাংলার অবস্থা নাকি ভয়াবহ, শিলিগুড়ি হোক বা অসম থেকে যে অভিযোগ আজকে উঠে আসতে শুরু করেছে, কারণ সেখানেও কিন্তু সীমান্ত যে সংলগ্ন জেলাগুলো রয়েছে সেখানে ভরে ভরে বাংলাদেশি, তার অন্যতম প্রমাণ হচ্ছে এসআইআর। বর্তমানে কি মনে হচ্ছে, আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে কি বলবেন? দেখুন, আমি এখানে বসেছি বাংলাদেশে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, যে নৃশংস ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ করতে। এখন এই পশ্চিমবঙ্গে কোথায় কি হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য আমার কাছে নেই। বাংলাদেশে একটা নৃশংস হত্যা ঘটেছে, জঘন্যতম ঘটনা ঘটেছে, আমি সেটার প্রতিবাদ করতে এখানে বসেছি এবং প্রতিবাদ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করছি। এই মুহূর্তে যে প্রতিবাদ আপনারা করছেন বা আপনি করছেন, সেই প্রতিবাদের ভাষা কি, কি চাইছেন, দাবিটা কি উঠছে? দাবি এটাই উঠছে
যে বাংলাদেশ আলাদা একটা রাষ্ট্র, তার আলাদা প্রশাসন আছে। ভারত সরকার আমাদের মাথার উপরে, ভারত সরকার আছেন, ভারত সরকার থেকে একটা কিছু ব্যবস্থা নিক, তাদেরকে সেই চাপে ফেলুক, বা তারা বাংলাদেশকে এই বার্তা পাঠাক যে এরকম জঘন্য ঘটনায় যেন না আর ঘটে, সেদিকে সেখানকার সরকার যেন দৃষ্টি দেয়। আমি দেখুন, নবরুণদার কাছে যাব। আজকের আমার অধিকার নবরুণদা, নেই বর্ডার টুপকে বাংলাদেশে পৌঁছানোর। একেবারে সাধারণ মানুষ হিসেবে হয়তো আমাদের কারোরই কোনো কিছু করার নেই, কারণ এটা সম্পূর্ণ আন্তর্জাতিক একটি বিষয়। নবরুণদা, এই যে দাবি উঠে আসছে যে বাংলাদেশকে একটা জবাব দেওয়া উচিত, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি ভারত সরকার চুপ রয়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক মহলে যদি দেখি, বিভিন্ন দূতাবাসগুলো বন্ধ, ভিসা বন্ধ করা হয়েছে, কিন্তু জল মাপছে। আক্ষরিক অর্থে যদি বলতে চাই, কতদিনই জল মাপবে? ভারত সরকারের কি পদক্ষেপ হওয়া উচিত এই মুহূর্তে? প্রথমত আমি আগেও বলেছি যে ভারত সরকারের তার এই আভ্যন্তরীণ বিষয়ে খুব বেশি করার কিচ্ছু নেই। ভারতবর্ষের সরকারের এটা করার নেই, যে সরকারই থাকুক। এক, দুই নম্বর হচ্ছে, আপনি দেখবেন আপনার স্টুডিওতে আলোচনা হচ্ছে যে ভাষায় বাংলাদেশের এই ছেলে ছোকরাগুলা, এই যে মেধার নাম দিয়ে যে ছেলেগুলা ছোকরাগুলা একবারে বিশ্রীভাবে, যার কোনো ধরনের দায়িত্ব নেই, এইরকম কয়টা রাস্তার ছেলে ছোকরা যে ভাষায় আমাদের 7 সিস্টার ভেঙে কেড়ে নেওয়ার কথা বলছেন, এখান থেকে কিন্তু পুষ্ট হচ্ছে আমাদের দেশের মৌলবাদ, হিন্দু মৌলবাদ। এই জন্য একজন বললেন না, রংপুর চট্টগ্রামকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে। এই যে এগুলো হচ্ছেন, আপনি বলছেন যে আমাদের এখানে জামাত আছে, একটা মৌলবাদ আরেকটা মৌলবাদকে উৎসাহিত করে। এই যে কথাগুলো বলছেন না, হিন্দু রাষ্ট্র করে দাও পশ্চিমবঙ্গ বাংলাদেশের, এটা কেন বলছেন? তারা কিন্তু উৎসাহিত, তারা চান না বাংলাদেশে, তারাও চান না বাংলাদেশের হিন্দু মুসলিম মৌলবাদ অন্যান্য মৌলবাদকে উৎসাহিত করছেন, অন্যান্য মৌলবাদকে উৎসাহিত করছেন। কেন বাংলাদেশের, আমি একটু 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 উস্কাচ্ছেন, একটা দেশকে আরেকটা দেশে উস্কাচ্ছেন, এবং সেখান থেকেই বাংলাদেশে উৎসাহিত হচ্ছেন। আমি আসাম থেকে রিপ্রেজেন্ট করছি, আমি এজন্য বলছি আপনাকে, আপনি সেখানে যেটা ভৌগোলিক হিসেবে সেখানে শুধু হিন্দু বাঙালি নয়, সেখানে মণিপুরি হিন্দু আছে, সেখানে রাভা আছে, সেখানে হাজং আছে, সেখানে আহুম আছে, সেখানে হিন্দুস্তানি আছে। হিন্দু বাঙালি সত্য, আপনি তো বাংলাদেশের সার্জিসের ভাষায় কথা বলেন, আপনি তো বাংলাদেশের সার্জিসের ভাষায় কথা বলেন, আপনি বাংলাদেশের সার্জিসের ভাষায় কেন কথা বলছেন? কোথায় আপনাদের সম্পর্ক, লিঙ্কটা কোথায় আপনার? রংপুর আর আপনার লিঙ্কটা কোথায়? আপনি কেন বাংলাদেশের সার্জিসের ভাষায় কথা বলেন? আপনি কেন একজন ভারতীয় ভাষায় কথা বলেন? স্লোগান দিয়েছি, যাদের দরদ বাংলাদেশে, বাংলাদেশ যার খালার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, বাংলাদেশ যার খালার বাড়ি, ভারত ছাড়ো, যাদের বাংলাদেশ নিয়ে দরদ তারা ভারত ছাড়ুন, যাদের বাংলাদেশ নিয়ে দরদ তারা ভারত ছাড়ুন, বাংলাদেশ যার খালার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। যদি আমি হিন্দু হয়ে হিন্দুদের জাগানো মৌলবাদীর আশ্রয় পড়ে, হিন্দু হয়ে হিন্দু জাগানোর কথা বললে, আমি তো বলছি আমাদের ভারতবর্ষ সার্জিসের ভাষায় কেন কথা বলছেন? কেন বাংলাদেশের সার্জিসের ভাষায় ভারতবাসী একজন লোক কথা বলেন? আমাদের কথা বলতে হবে ভারতবাসী হিসেবে, আমাদের কথা বলতে হবে ভারতবাসী হিসেবে, আমরা ভারতবাসী। সঞ্জীব দা, একেবারে লাস্ট সময় যেহেতু শেষ, এই মুহূর্তে কি করা উচিত বা কি করণীয় বলে আপনার মনে হচ্ছে? অ্যাকচুয়ালি এখন আমি এটাই মনে করি যে আমাদের আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেব, উনি স্ট্রিক্টলি আমাদের এখানে যেগুলো মানে এই যে রোহিঙ্গিয়া, এই বাংলাদেশি যেগুলো, এগুলো জায়গায় জায়গায় যেগুলো আজকে যেটা দেখলাম যে বদরপুরের একটা বাচ্চা ছেলে যেরকমভাবে আমাদের আসামের জল খেয়ে, আমার আসামের শস্য খেয়ে ওরা যেই কথাটা বললো, আমি মনে করি যে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবের নেতৃত্বে ওনাকে স্ট্রিক্টলি মানে এখান থেকে মানে কি বিতাড়িত করা হোক।
একেবারে আমার যেহেতু সময়ও শেষ, আমি তাই প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ আজকে সাফ কথাতে আসার জন্য এবং এই আলোচনাতে অংশগ্রহণ করার জন্য। আমি ভার্চুয়ালি যারা যারা ছিলেন, একেবারে ত্রিপুরা থেকে নবরুণ দা, শিলিগুড়ি থেকে বিক্রমাদিত্য দা এবং তারই সঙ্গে কলকাতা থেকে পিন্টু দা, আমি তিনজনকে জানাচ্ছি ধন্যবাদ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন জয়ন্ত দা, প্রদীপ দা এবং সঞ্জীব দা, ধন্যবাদ জানাচ্ছি আমি প্রত্যেককে। সাফ কথা এখানে শেষ করতে হচ্ছে। বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে এখন বর্তমানে ভারতের এবার কি করণীয়, কি স্ট্যান্ড পয়েন্ট থাকবে সেদিকে নজর রয়েছে সবার। তবে জ্বলছে বাংলাদেশ, সেই প্রতিবাদের আঁচ এবার এপার বাংলাতেও। শেষ করছে সাফ কথা এখানে, পরবর্তীতে দেখুন সংবাদ।